অফিসের এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের চাপে জীবনটা যেন একঘেয়ে হয়ে গেছে। এখন যেন আবার আমার ওই ছোটবেলার গ্রামে ফিরে যেতে মন চায়, যেখানে কোনো ধরা নিয়ম ছিল না কোনো যান্ত্রিকতার বিষাক্ত পরিবেশ। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর মাসির কাছেই মানুষ হয়েছি। পড়াশোনায় মেধাবী ছিলাম, ফলস্বরূপ একটা চাকরিও পাই। আর এই কাজের সূত্রেই আমার এই গ্রাম ছেড়ে এত দূরে চলে আসা। অবশ্য ছুটি পেলেই গ্রাম থেকে ঘুরে আসতাম, কিন্তু মাসি মারা যাওয়ার পর আজ প্রায় 6 বছর হলো আমি ও গ্রামের মুখ দেখিনি। এবার ভাবছি একবার ঘুরেই আসবো, পুরোনো জায়গায় নিজেকে নতুন করে খুঁজে পাবো। তার পরের দিনই রওনা দিলাম আমার গ্রাম পলাশপুরের উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে দেখি ট্রেন আসতে নাকি 2 ঘন্টা লেট। গ্রামে পৌঁছতে তাহলে তো বেশ খানিকটা সময় লেগে যাবে, প্রায় 22 ঘন্টার রাস্তা। প্ল্যাটফর্মে যখন ট্রেন এসে ঢুকলো তখন প্রায় 7টা বাজে। তড়িঘড়ি করে ট্রেনে উঠে বসলাম। বসেই যেন মনে একটা খুব আনন্দ হলো, বাড়ি ফেরার সেই আনন্দ। ট্রেন যখন গন্তব্যে এসে থামলো তখন প্রায় সন্ধে 6টা বাজে। স্টেশনে নেমে রিক্সার খোঁজ করছি, এমন সময়ে দেখতে পেলাম একটা রিক্সা। ওটার কাছে গিয়ে বললাম, দাদা কুসুমপুর যাবে? কুসুমপুর? না না দিদিমণি, আমি আর এই অবেলায় ওই দিকে যাব না। চলুন না দাদা, এই অবেলায় এত দূর রাস্তা কিভাবে যাব বলুন তো। রিক্সা চালকটি কোনো মতে রাজি হলো। রিক্সায় বসে যেতে যেতে চারপাশটা দেখছিলাম। কত পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় একসময় এই মহুয়ার বনে কতই না ছুটে বেরিয়েছি। আম তেঁতুলের লোভে কত গাছেই না ঢিল ছুঁড়েছি। তারপর বিকেল হলেই সেই পানাপুকুরে গিয়ে মাছ ধরা। এখনো যেন একটা চেনা গন্ধ পাই। এসব ভাবতে ভাবতে কখন যে গ্রামের কাছে চলে এসেছি বুঝতেই পারিনি। রিক্সা চালক আমাকে গ্রামের মোড়ে নামিয়ে দিয়ে যেন এক নিঃশ্বাসে চলে গেল সেখান থেকে। একটু হাঁটতেই একটা চায়ের দোকান দেখতে পেলাম। দাদা, একটা কড়া করে চা করবেন? এই যে এক্ষুনি দিচ্ছি। চায়ে এক চুমুক দিতেই বেশ তরতাজা লাগছে। চাটা কিন্তু বেশ বানিয়েছো দাদা, সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। আপনি কি এই গ্রামেই এইছেন নাকি দিদি ভাই? হ্যাঁ। ভালো ভালো, অনেক দিন পরে এই গ্রামেতে কেউ এলো। অনেক দিন পর কেউ এলো, কথাটা যেন একটু কানে ঠেকলো আমার। কিন্তু অত না ভেবে চায়ের টাকাটা মিটিয়ে দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম। সেটাকে যদিও আর বাড়ি বলা যায় না এখন, কিন্তু আমার কাছে ওটাই যে রাজপ্রাসাদের চেয়ে কিছু কম নয়। কিছুটা হাঁটার পর চোখে পড়ল সেই বাড়ি। দিকে দিকে ফাটল ধরেছে, কত নাম না জানা লতা ঘিরে রেখেছে বাড়িটাকে। কোনোদিনও যে বাড়িটাকে এভাবে দেখব ভাবিনি। বাড়ির কাছে গিয়ে দরজাটা ঠেলে খুলতেই একঝাড় বাদুড় খুব বিরক্তির সাথে উড়ে চলে গেল, যেন আমি ওদের দখল করা জায়গায় এসে খুব ব্যাঘাত ঘটালাম। বাড়ির ভেতরটা পুরো মাকড়সার জালে ভর্তি। একটা খুব ভ্যাপসা ও আষ্টে গন্ধ পাচ্ছি। এতদিন বাড়িটা বন্ধ হয়ে আছে তো, হয়তো তার জন্যই। ব্যাগটা টেবিলের উপর নামিয়ে হাত মুখ ধোয়ার জন্য বাড়ির পেছনের পানাপুকুরটাতে গেলাম। কি শান্ত পরিবেশ, কিন্তু যেন খুব থমকে গেছে আজ। গ্রামের মানুষ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে বটে, কিন্তু এখানে যে একেবারেই কাউকে দেখতে পাচ্ছি না। আমি হাত মুখ ধুয়ে বাড়িতে ফিরে এলাম। তোয়ালে দিয়ে হাত মুখটা একটু মুছে নিলাম। হঠাৎ যেন মনে হলো কেউ খুব এক দৃষ্টিতে আমাকে দেখছে। জানি না কেন আজ খুব অন্য রকম লাগছে এই বাড়িটাকে। এদিকে খুব খিদেও পেয়েছে, ব্যাগে সেরকম খাবার কিছু নেই, তাই বেরিয়ে পড়লাম। যদি আশেপাশে কোনো দোকান পায় তাহলে আজ রাতটা টোস্ট খেয়েই পেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে দেখতে পেলাম ওই চায়ের দোকানটা এখনো খোলা আছে। ওটার কাছে গিয়ে বললাম, দাদা একটা টোস্ট দেবেন? এই যে এক্ষুনি দিচ্ছি। দোকানদারটা আমার দিকে টোস্টটা বাড়িয়ে দিল। এ কি দাদা, এত সস দিয়েছেন? খেয়ে দেখো দিদি ভাই,
ভালো লাগবে। কিন্তু খাবারটা মুখের কাছে আনতেই একটা আষ্টে গন্ধ পেলাম। এ কি? এটা তো সসের গন্ধ নয়, এ তো রক্তের গন্ধ। এক ঝটকায় আমি ওটা ফেলে দিলাম। দেখলাম বেশ কিছুজন মানুষ খুব আনন্দের সাথে সেই টোস্ট খাচ্ছে। আমি দোকানদারকে বললাম, কি দিলে ওটা তুমি আমায়? কেন দিদি ভাই, ভালো লাগেনি? এই নাও, আর এক কাপ চা খাও। আমি দেখলাম লোকটা একটা মাংসহীন হাতে করে এক কাপ রক্ত বাড়িয়ে দিচ্ছে আমার দিকে। আমি চিৎকার করে উঠলাম, তোমরা কারা? কি চাও? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। কেবল আমি শুনতে পেলাম একটা তীক্ষ্ণ হাসি ভেসে আসছে। কি হচ্ছে এসব? কিচ্ছু বুঝতে পারছি না। ভয়ে আতঙ্কে আমি আবার বাড়ির দিকে ফিরে এলাম। ঘরে ঢুকতেই বুঝতে পারলাম সেই আষ্টে গন্ধটা আরো তীব্র হয়েছে এখন। গা গুলিয়ে উঠল আমার। নিঃশ্বাস চেপে চলে গেলাম সেই পানা পুকুরের কাছে। তারপর আমি যা দেখলাম তা আমি নিজের চোখকেও বিশ্বাস করাতে পারিনি। পুকুরের জল থেকে ভেসে উঠেছে সব একের পর এক মৃতদেহ। এত কিছু আমি আর সহ্য করতে পারছি না। আমি কি পাগল হয়ে যাচ্ছি? কি করব আমি এখন? কোথায় পালাবো? পালাতে হবে, আমাকে এখান থেকে পালাতে হবে। তখনই শুনতে পেলাম পেছন থেকে কেউ একজন বলে উঠল, পালিয়ে যাবে? কে? কোথায় পালাবে বলো? তাহলে এসেছো কেন? হ্যাঁ, তখন তো তোরা কেউ আসিসনি, কেউ তো কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিসনি। আজ কেন এত দরদ বল? কোন সময়ের কথা বলছো তুমি? কখন কেউ আসেনি? আর এই গ্রামের সকলের কি হয়েছে? তুমি বা এরকম বলছো কেন? কি হয়েছে কিছু জানিস না? না, আমার ছেলেটার মুখে একটু খাবার তুলে দিতে পারিনি। কোনো রাস্তা না পেয়ে বাধ্য হয়ে ছেলেটাকে নিয়ে এই পানা পুকুরেই ডুবে মরেছি। আমি একা নই, আমার মতো পরিস্থিতির শিকার হয়ে অনেকে মরেছে এখানে। আর আজ তুইও মরবি। আমি দেখলাম ততক্ষণে মৃতদেহগুলো একে একে পুকুর থেকে উঠে দাঁড়িয়েছে আর আমার দিকেই এগিয়ে আসছে। আমি প্রাণপণে ছুটতে লাগলাম। হঠাৎ আমি আমার চোখের সামনে মাসিকে দেখতে পেলাম। না, এটা কোনো চোখের ভুল নয়, আমি ঠিক দেখছি। আমার মৃত মাসি দাঁড়িয়ে আছে আমার সামনে। মা নীলু, মাসি, এখানে কেন এসেছিস? সেই সময় মাসিকে দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। এত বছর পর আবার মাসিকে দেখব, এ তো কল্পনাও করিনি। ও মাসি, তুমি কোথায় চলে গেছো গো? কেমন আছো তুমি? আমি ভালো নেই রে মা। এখানে যে কেউ ভালো থাকতে পারে না। বেশি সময় নেই নীলু, তুই পালা, ওদেরকে আমি দেখছি। আমি আরো একবার ছুটতে শুরু করলাম। মাসি তখন আমার ঢাল আর ওদের বাধা হয়ে দাঁড়িয়ে আছে। ওভাবে কত দূর ছুটেছি মনে নেই। ছুটতে ছুটতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। পরদিন যখন সকালে কিছু লোক আমার চোখে মুখে জল ছিটিয়ে আমার জ্ঞান ফেরায়, তখন জানতে পারি কিছু বছর আগে এক প্রবল মহামারীতে এই গ্রাম শেষ হয়ে যায়। আমি বুঝতে পারলাম কাল ওই মৃত নারী ঠিক কোন সাহায্যের কথা বলছিল।